প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ঢাকার সেগুন বাগিচার ৬৭/৪ পায়োনিয়ার রোডের অনুস্বর স্টুডিওতে আগামীকাল বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে অনুস্বর থিয়েটার প্রযোজিত নাটক বিবিধ শোক অথবা সুখ। নাটকটির নির্দেশনায় সাইফ সুমন। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন কুমার দাসের একক চিত্রকলা প্রদর্শনী এক্সেন্ট। প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসর লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের একক চিত্রকলা প্রদর্শনী স্টিচ কোলাজ। প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত ৮টা ২০ থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। বুঝছি, এতক্ষণে বুঝছি আমি ঘটনা। কি বুঝছো? কখন মেয়ে আইছিল, কি সাথে কতগুলো বড় বড় চিংড়ি মাছ লয়ে আইছে। হায় হায়, ওই বাটপারের কাম তাইলে এই বাজার থেকে চিংড়ি মাছ আমার নাম করে। এই যে তুমি দোকানে বসছো, দোকানদারি করতেছো, তোমার কিন্তু ভালো বিয়ার সম্বন্ধ আইব না। না আইলে না আইলো, শুনে টাকা কামানো এমন একটা নেশা, একবার যদি টাকা কামানো যায় তাহলে জীবনে অনেক কিছুই দরকার পড়ে না। এইটা তুমি ঠিক বলছো, কিন্তু না বুঝা বলছো। টাকা একটা নেশা, একেবারে শক্তিশালী নেশা, কিন্তু এই নেশা বেশি দিন থাকে না, ঘোর কাইটা যায়, তখন খুব খারাপ লাগে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লোকসঙ্গীত শিল্পী সাগর বাউল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনার মনে হয় ভালো থাকার মূল বিষয়টা হচ্ছে এখন খুব ব্যস্ত সময় পার করছেন। কিভাবে কাটছে সময়টা? আসলে আমাদের শিল্পীদের চাওয়া থাকে আমরা আমাদের কর্মটা নিয়েই ব্যস্ত থাকি। সঙ্গীতটা এটা আমাদের পেশা, পাশাপাশি নেশা। প্রথমে নেশা, একটা সময় এটাকে ধারণ করতে যে এটা পেশা হিসাবে চলে আসে। আচ্ছা, জীবন তো ধারণ করতে হবে, বাঁচতে তো হবে। এখন সঙ্গীতটা নিয়ে বেশি ব্যস্ত। স্টেজ শো, টেলিভিশন লাইভ, গান রেকর্ডিং, বেশিরভাগ এখন ব্যস্ততা হচ্ছে স্টেজ শোটা নিয়ে আর কি। আচ্ছা, এত গরমের মধ্যে স্টেজ শো করতে কষ্ট হয় না? একটু কষ্ট হয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। আমাদের কষ্টের দিয়ে যদি মানুষ আনন্দ পায়, এটা অনেক বড় পাওয়া। আচ্ছা, এই যে বলছিলেন পেশা এবং নেশা যখন একই হয়ে যায় তখন সেটার আনন্দের যে মাত্রা সেটা মনে হয় অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। তো সেই জায়গা থেকে কোন সময়টা আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই নেশাটাকেই পেশা হিসেবে নেবেন? আসলে আমার সঙ্গীত জগৎটা শুরু অনেক ছোট থেকে। যখন আমি বুঝতামও না যে আমি সঙ্গীত করি, আর একটা টাইমে এসে আমি যখন অনুভব করলাম যে আমার এই সঙ্গীতটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, এটা ছাড়া আমি ভালো থাকতে পারি না। আচ্ছা, তখন থেকে এটাকে নিয়েই আমার যত জল্পনা কল্পনা সবকিছু এটার পিছনেই। আর এখান থেকে আস্তে আস্তে একটা সময় ভাবলাম যে আমার ভবিষ্যৎ আমি মনে হয় সঙ্গীত ছাড়া আর চলতে পারবো না, অন্য কোনো কিছু ভাবতে পারছি সম্ভব না। না, কারণ চেষ্টা করেছি কিন্তু এটা হবে না। এখানে আমার সুখ থাকুক, দুঃখ থাকুক, যাই থাকুক, এটাই আমার এখানে একটা লাইফ পার্টনার বলতে গেলে হয়ে গেছে আর কি। তো এখান থেকেই আসলে পেশা কি নেশা কি জানি না, এখান থেকে মানুষ ভালোবাসে, তাদের ভালোবাসার ডাকে সাড়া দিই, এই আর কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আচ্ছা, আর সেখানে একটা পরিবারের একটা চাওয়া থাকে না ছেলেকে নিয়ে, যে তার ছেলে আসলে কি হতে চায়, সেটা অনেক সময় পরিবারের একটা সিদ্ধান্ত থাকে বা মতামতের ব্যাপার থাকে। সেটা যদি পরিবারই সাপোর্ট দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা? আমার ব্যাপারটা হচ্ছে এমনই, আমার ফ্যামিলির বাবা মা উভয়ই হচ্ছে আমার এই সঙ্গীতের পিছনে তাদের সব থেকে বড় অবদান। আচ্ছা,
কারণ সবাই তো চায় তার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছুই হোক, কিন্তু আমার এই চাওয়াটা দেখাটা খুব কম আমি দেখেছি পরিবারের ভিতরে, যে তার সন্তান তার মতন করে, তার ভিতরে স্রষ্টা যেই প্রতিভাটা দিয়েছে জি। সেটার বিকাশ ঘটুক। আমি যে এই যে বিভিন্ন মহত্বের বাণীগুলো, কথাগুলো মানুষের মাঝে প্রচার করে বেড়াচ্ছি, এটা জানি না এর ফল কি, বাট মানুষের কাছে কিছু সত্য কথা, কিছু সৎ কথা, ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা গানের মাধ্যম দিয়ে এই যে কাজগুলো করছি, এটা আমার ভালো লাগা। আর আমার ভালো লাগাটাকে আমার ফ্যামিলি সবসময় অ্যাপ্রিসিয়েট করে, তারা বাহ। সবসময় সাথে থাকে, ছোটোর থেকেই ছিল। আচ্ছা, এত সঙ্গীতের তো অনেকগুলো ঘরানা আছে, কেন লোকসঙ্গীতটা আপনাকে এত বেশি টানলো? আমি এটাই নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করতাম, যে আমার আশেপাশে অনেক ছেলে পেলে, অনেক ইয়াং জেনারেশন যারা দেখা যাচ্ছে অনেক আধুনিক গান করছে, তারা করে রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে, অনেক প্রচার হয়ে যাচ্ছে, তো আমি কেন পারতেছি না? তো আসলে আমি এসে দেখলাম যে আমি যেই গান করছি, যে মহতের বাণী করছি, যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, জি। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। তা আমার জীবনটা আসলে তো এতটুকু না। হ্যাঁ, আমি 18,000 মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমি, মানব জীব। জি। আমার এই মানব জন্মটাকে যদি আমি সার্থক করে না যেতে পারি, তাহলে আমার তো এই জন্মটা আমার বৃথা। তো এখন আমি ভাইরাল হয়ে আমার লাভ কোথায়? আমার কথা হচ্ছে আমি লোকটা করি, এটা আমার ট্রেডিশন, এটা আমার দেশীয় সঙ্গীত, এটার ভিতর দিয়ে মানুষের কাছে সত্যের বাণী পৌঁছায় দেওয়া একটা সম্ভব, পাশাপাশি আমার নিজের জীবনকেও শুধরানোর একটা রাস্তা, মানে সামাজিক দায়বদ্ধতার হ্যাঁ, জায়গাটাও একদম। থেকে যায়। ওইটা তো ওখান থেকে আমার লোকগানটার প্রতি খুব বেশি আকৃষ্টতা। এবং লালন সাহেজির গান। লালন সাজি হচ্ছে আমার বেসিক, আমি একদম। তাকে ছাড়া আমার জীবনে এত দূর আসা অসম্ভব। তবে এখনকার সময় অনেক আধুনিক এই সময়ে এসে অনেক গুণীজন যাদের লেখা অনেক গান আছে, খুব মানে আধ্যাত্মিকতার দেখা যায়, সেই গানগুলো গাওয়ার চেষ্টা করি। আর এই দেশ তো শুধু লালন নয়, হাসন, রাধারমন, হ্যাঁ। শাহ আব্দুল করিম, অনেক মহৎ রয়েছে, তাদের এবং গানগুলোও অনেক গাওয়ার চেষ্টা করি। সমৃদ্ধশালী গানের হ্যাঁ, দিক একদম, থেকে। একদম। ভাইয়া গানের মানুষ, গান নিয়ে কথা হচ্ছে, গান তো শুনতেই চাইবো, কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার মৌলিক একটি গান করছি, আমার নিত্য গানে একটি অ্যালবামে। শুনি। জানলে না কেন যে তার খবর, তোর ভিতরে আছে যে সাগর। জানলে না কেন যে তার খবর, তোর ভিতরে আছে যে সাগর। জ্যান্ত যদি মরতে পারো, জ্যান্ত যদি মরতে পারো, তবে পাবে তার অন্তর। জানলে না কেন যে তার খবর, তোর ভিতরে আছে যে সাগর। যে মরাই লোকে ডরায়, বাউলের আনন্দ সেথায়। যে মরাই লোকে ডরায়, বাউলের আনন্দ সেথায়। নাই রে ভয়, নাই রে ক্ষয়, নাই রে ভয়, নাই রে ক্ষয়, সুখের মরণ সেখানে হয়। জানলে না কেন যে তার খবর, তোর ভিতরে আছে যে সাগর। থ্যাংক ইউ। বাহ, অদ্ভুত সুন্দর, গানের কথাগুলো হ্যাঁ, চমৎকার। গানের কথাগুলোই আসলে আমার গানের মধ্যে সাগরও আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আচ্ছা, আপনার যে সাগর, এই সাগর নামটার সাথে বাউল নামটা কবে যুক্ত হলো? বাউল নামটা হচ্ছে একদম সঙ্গীতের শুরুতে আমার একজন শুভাকাঙ্ক্ষী, তার নাম রবিশঙ্কর মৈত্রী, সে আমার নামের সাথে এই বাউল নামটা জড়িয়ে দেয়, কারণ দেখে সে আমি লোকগানটা করি। আচ্ছা।
তো পরবর্তীতে এসে একটা সময় এইটাই আমার একটা বলতে গেলে নাম হয়ে গেছে আসলে। সাগর বাউল। সাগর বাবু সব আচ্ছা। জায়গায় আমার এই নামটা। আচ্ছা, অনেক ছোটবেলা থেকেই তো গান করেন আপনি, মাত্র 3 বছর বয়স থেকে যেমনটি বলছিলেন, এবং আপনার শুরুটাই হয়েছে স্টেজ থেকে। হ্যাঁ, স্টেজ শোটাই আমার এখন পর্যন্ত অনেক স্টেজে পারফর্ম করা হিসাব হয়েছে। ছাড়া। একদম। সব থেকে স্মরণীয় কোনটা? সব থেকে স্মরণীয় তো হচ্ছে জীবনের প্রথম স্টেজটাই, কারণ জীবনে অনেক বড় স্টেজেও গিয়েছি, দেশের বাইরেও গিয়েছি অনেক বড়। হ্যাঁ, এটা একটা সত্য কথা, আমি দেশের ভিতরে যখন দেশের বাইরে যখন পারফর্মগুলো করতে যাই, তো তখন আমি ওই দেশে নামার পরে ওই দেশে স্টেজে যাওয়ার আগে যখন আমি আমার এই বাউল পোশাকটা পরে যখন আমি যাই, তখন আমার অটোমেটিক চোখের জল চলে আসে। আচ্ছা। কারণ আমি কখনো আশা করিনি সেটা হচ্ছে, আর আমি আমার দেশীয় সঙ্গীতটাকে অন্য দেশের মাটিতে প্রচার উপস্থাপন করতে করা। পারতেছি, এটা একটা বড় ভালো লাগা। আর সব থেকে বড় আমার জীবনের আনন্দময় স্টেজটা ছিল 2004 সালে। আচ্ছা। এটা উত্তরা আজমপুর একটা স্টেজ হয়, খাজা বাবার নামে একটা ড্যাগ হয়। আচ্ছা। সেখানে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি গান গাওয়া যায়? বলে অনেকে গাচ্ছে, তুমি কেন গাবা, তুমি তো গাইতে পারো না। তো আমি আমার বাবার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে স্টেজে উঠে যে আচ্ছা। বলতেছি যে আমাকে একটা গান গাইতে দিবেন। তো তখন আমি হচ্ছে লাইব্রেরি থেকে 5 টাকা দিয়ে লালন সাইজের বই কিনতে পাওয়া যেত। আচ্ছা। 20টা মতন গান ছিল, ওখান থেকে 2টা গান শিখছিলাম, ধন্য ধন্য বলি তারে, মিলন হবে কত দিনে। আচ্ছা। পরে আমি এই 2টা গান গাইছি, ওই সময় প্রায় 2000 টাকা আমি টিপস পাইছি। ও, গানই দুটা করছি। গানই। তো আচ্ছা। পরে মানুষ আরো অনুরোধ করতেছিল, কিন্তু আমি জানি 2টা গান। এখন কি হবে, পরে 2টা গানই গাইলাম। তো ওই সময় টাকাটা বড় কথা ছিল না, এত মানুষ, এত ক্রাউড হচ্ছে, সবাই আনন্দ করতেছে, ছোট্ট মানুষ গান করতেছি, তো ওইটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া ছিল। তারপর থেকেই আসলে জীবনে মানে গান হাততালি করতে পাওয়াটা একটা স্বভাবে পরিণত হলো তারপর। হ্যাঁ, আচ্ছা, লালন সাইজির যে গানগুলো, সেগুলো তার জীবন বোধের গান, অনেক গভীর গান। অত ছোট বয়সে আসলে সেই বাণীগুলো তো ধারণ করা বা সেই বোধ শক্তিটা তৈরি হওয়াটাও আসলে সম্ভব না, কিন্তু তারপরে কিসের টানটা কাজ করতো আপনার লালন সাইজির আসলে, গানে? প্রথমত আমি যেই সময় থেকে সঙ্গীত করি, আমি যখন রেডিও ছাড়তাম তখন দেখা যেত লালনের গান চলতো, আচ্ছা। ভাটিয়ালি, জারি, শাড়ি। অতটা আধুনিকতা নিয়ে আমি মানে হয়তো আমি আধুনিক সময়ের, কিন্তু আমি অতটা আধুনিকতা নিয়ে জীবনে খুব কম সময়ে বড় হয়েছি আসলে। এই লোক আঙ্গিকেই আমার পড়ে থাকা। হ্যাঁ। এই কুষ্টিয়া চলে যাচ্ছি লালন সাইজির ধামে, বাবার সাথে খুব চলে গিয়েছি, গুরুজির সাথে চলে গিয়েছি। এই যে সাধু গুরুদের যে একটা অন্যরকম একটা জীবন বা দর্শন। হ্যাঁ, দর্শন, একটা মানে সাধারণের থেকে বের হয়ে অসাধারণ একটা জিনিস, এই জিনিসটা আমার খুব ছোট থেকে আকৃষ্ট করতো, খুব ভালো লাগা থাকতো। তো তখন আমি আসলে বুঝতাম না কার গান করছি, জি। দারুণ গীতি করতাম, ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে যখন আমি বুঝলাম যে গানের কথাগুলো দর্শন, এই মানব জীবনকে নিয়ে ভাবার কথা বলতেছে, স্রষ্টার সাথে সান্নিধ্যের লাভের কথা বলতেছে, নবী রাসূল বা আধ্যাত্মবাদের যে বিষয়টা, যখন এই জিনিসগুলো আমার একটু একটু নলেজে আসা শুরু করলো, তখন থেকে আমি এটাকে আরো বেশি আঁকড়ে ধরি। আচ্ছা। এবার আমি প্রথমে বাউল নামটার মানে বুঝতাম না, আমার নাম বাউল কেন। পরবর্তীতে এসে বাউল ব্যাপারটা, বাউ মানে বাতাস, উল মানে সন্ধানকারী, বাতাসে যে স্রষ্টাকে সন্ধান করে সেই বাউল হয়। আচ্ছা। তো পরবর্তীতে আমার উপরে আরো বড় একটা দায়িত্ব চলে আসলো সঙ্গীতের পাশাপাশি, যে আমার নাম যেহেতু বাউল, আমার বাউলটা তো অর্জন করতে হবে, আমার এটা একটা সাধনা। এই সাধনার মাধ্যম দিয়ে যখন আমি বাউলত্বটা অর্জন করতে পারবো, তখন আমি প্রাউডলি বলতে পারবো আমি সাগর বাউল। জি। এটা লোকগানের প্রতি আমার আসলে ছোট থেকে বেশি আকৃষ্টতা আসলে। লালন সাইজির অনেক দর্শন আছে, গানের মধ্যে সেই দর্শনগুলো উঠে এসেছে, কিন্তু আপনার জীবন ধারণের ক্ষেত্রে যদি বলি, সেই দর্শনগুলোকে কতটুকু আসলে আপনি ধারণ করেন? আসলে আপনাকে প্রথমে স্কুলে যেতে হয়, স্কুলে যে একটা আদর্শ নিতে হয়, সেখান থেকে আপনি কতটুকু আপনার জীবনে বাস্তবায়ন করলেন সেটা আপনার বড় একটা ব্যাপার। তো লালন সাইজির বাণীর থেকে আমি অনেক কিছু শিখেছি, সেখান থেকে শিখে তাদের উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আমার আদর্শ থেকে যতটুকু পেয়েছি, যে এই জন্মে আসলে নিজের জন্য বলতে আমি কিছুই দেখি না,
সকল কিছু মানুষের জন্য, সকল কিছু স্রষ্টার জন্য। আর আমি আমার জীবনে সব থেকে বড় একটা বাজে একটা সময় আমি পার করে এসেছি, যেটা আমি বলি আরো বড় একটা অর্জন আমার জন্য। কারণ মৃত্যু দেখে আসা খুব সহজ ব্যাপার না, খুব কঠিন একটা ব্যাপার। তো আমি আমার জীবনের মৃত্যুটাকেও দেখে এসেছি। আমি মানে long বেশ time, কতগুলো হ্যাঁ, বছর আপনার ক্যান্সারের সাথে ক্যান্সারের সাথে যুদ্ধ আমি করতে যুদ্ধ করে হয়েছে। এসেছি। তো তারপরে এসে দেখলাম যে আমি তো মানুষের জন্যই বেঁচে আছি, আমার বলতে আর কি কোথায়, আমার তো আর সেটাই, কিছুই নাই। একদম। কারণ এতগুলো টাকা, এত দোয়া, এত মহব্বত, এগুলো আসলে সম্ভব না মানুষের ভালোবাসা ছাড়া। আচ্ছা, তো আমার অর্জন যদি বলি, মানুষের কারণেই আমার বেঁচে থাকা, আর মানুষের জন্যই আমার জীবনকে বিলাই দেওয়া আসলে আমার বড় একটা পাওয়া। একদম একদম। আচ্ছা, আপনার এই লোকসঙ্গীত তো সাথে আছেই, পাশাপাশি নিজের মৌলিক গান বেশ কিছু করা হয়েছে। প্রথম মৌলিক গান কোনটা ছিল আপনার? প্রথম মৌলিক গান ছিল আমার শেষ বিয়ার নাই ওরি হইয়া চলছে আমি মাটির পথে। সেটা কত সালের কথা? সেটা ছিল 2005-এ। আরেকটা ব্যাপার হচ্ছে বারী সিদ্দিকী স্যারের, আমাদের প্রয়াত বারী সিদ্দিকী স্যার, আমার জীবনের সর্বপ্রথম যদি কোনো বড় একজন মানুষের হাত ধরে সঙ্গীত জগতে আরেকটা কাজ করা হয়, এসেছি তো অনেক আগে, তারপরও বারী স্যারের সাথে তার একটা অ্যালবাম ছিল, সেই অ্যালবামে রজনী হোসনে অবসান গানটা শুনেছেন হয়তো। জি। ওই গানটা ইউটিউবে সার্চ দিলে দেখবেন এই ভিডিওর ভিতরে আমি বসে মন্দিরে বাজাচ্ছি, খুব ছোট বাজে, ঠিক আছে। সেটা অনেকটা দূরে যে, তাও প্রায় আজকে থেকে প্রায় 17-18 বছর আগের কথা। আচ্ছা, অনেক আগের কথা। এখন তবে সঙ্গীত নিয়ে আপনি লেখাপড়াও করছেন। হ্যাঁ, সঙ্গীত নিয়ে আমি অনার্স করছি। আমার সাবজেক্ট যদিও নজরুলের উপর পড়ালেখা করছি। এখানেও আমার একটা খারাপ লাগা, আমি ছোট থেকে লালন সাজির নিয়েই আমার বড় হওয়া, কিন্তু আফসোস বাংলাদেশের কোনো ভার্সিটিতে লালন সাজির উপরে কোনো সাবজেক্ট নাই। এটা আমি মনে করি হওয়া উচিত। নজরুল রবীন্দ্রের উপরে রয়েছে লোক ডিপার্টমেন্ট, লালন সাজির উপরে একনিষ্ঠভাবে যারা লালন অনুসারী, লালনকে ভালোবাসে, হ্যাঁ, লালন সাজির উপরে পিএইচডি আছে, লালন সাজির উপরে অনেক আছে। তো লালন সাজি মেইন সাবজেক্ট হয়েও একটা আমি মনে করি একটা বিভিন্ন ইউনিভার্সিটিতে লালন সাজির উপরে একটা সাবজেক্ট হওয়া উচিত। বাট আমি এখন নজরুল নিয়ে পড়ালেখা করছি। নজরুলের অনেক আঙ্গিক রয়েছে, লোক, ক্লাসিক্যাল, বিভিন্ন ঘরানা রয়েছে। সেটাও আরেকটি দর্শন, হ্যাঁ, একটা সেই দর্শন। দর্শনটার সাথেও আপনার হয়তো পরিচিত হতে হতে একটা সময় সেই ভালো লাগাটাও ভালো তৈরি লাগে, হতে পারে। এটাও ভালো হ্যাঁ, লাগে। আচ্ছা, অনেক কথা তো শুনলাম, একটু শুনি যে একদম সাম্প্রতিক সময়ে কি কাজ বা কি কাজ নতুন এসেছে বা নতুন কি কাজ আমার করা হচ্ছে? ম্যাক্সিমাম গানগুলি হচ্ছে পেন্ডিং আছে, আর 2-3 দিন পরে বের হবে। কারণ হচ্ছে ঈদের সময় কি হয়, অনেক গানের চাপ থাকে, তো যে কারণে আমি একটু দেরিতে করে বের করছি। তারপর আমার 2টো মৌলিক গান বের হবে আগামী 4-5 দিনের ভিতরে। সব শেষে আরো একটি গান শুনতে চাইবো আপনার কাছ থেকে, কোন গানটি আমি শুনছি? মহান লালন সাজির একটি বাণী করছি। শুনি। সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যার ভাবে মুরেছি মাথা, যার ভাবে মুরেছি মাথা, মনের কথা রাখবো মনে, বলবো না তা কারো শনে, মনের কথা রাখবো মনে, বলবো না তা কারো শনে, ঋণ শোধিব কত দিনে, ঋণ শোধিব কত দিনে, ঋণ শোধিব কত দিনে, সদায় আমার সেই চিন্তা, যার ভাবে মরেছি মাথা, যার ভাবে মরেছি মাথা।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমায় ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।